একটা সোলার বেসড যে সিস্টেম সেটা এখান থেকে আমরা শুরু করব, যে ডিজাইন সোলার বেসড সিস্টেম ডিজাইন এখান থেকে আমরা স্টার্টটা করব। আমি একটা শুরুতে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা স্লাইড শেয়ার করি, এরপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, আমি স্লাইড শেয়ার দিয়েছি একটা। এই স্লাইডের মধ্যে আমরা একটা সোলার বেসড যে একটা পাওয়ার সিস্টেম সেটা দেখতে পাচ্ছি, এবং এটার বেসিক কিছু কথাবার্তা বলে আমরা মূল ডিজাইনের দিকে চলে যাব। তো এখানে প্রথমে যে অংশটা থাকবে এখানে সেটা হচ্ছে একটা পিভি অ্যারে থাকবে, যে পিভি অ্যারেটাকে আমরা অনেক সোলার সেল বা সোলার প্যানেল বলি। তো এখানে যে ছবিতে বামে দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে পিভি অ্যারে বা সোলার প্যানেল। সোলার প্যানেলটা আমরা এক সাইডে বসাবো। সোলার প্যানেলের পরে দুই রকম পদ্ধতিতে আমরা কানেকশন দিতে পারি। একটা হলো সোলার প্যানেল থেকে সরাসরি ডিসি পাওয়ার সাপ্লাই দিতে পারি, অথবা সোলার প্যানেল থেকে আমরা পিডব্লিউএম ইনভার্টারের মাধ্যমে এই ডিসি থেকে এসি করার পরে আমরা গ্রিডে দিতে পারি অথবা লোডকে ড্রাইভ করতে পারি। সুতরাং আমরা দেখলাম দুই রকম ভাবে করা যায়। একটা হলো যে সোলার প্যানেল যেটা সেখান থেকে ডিসি পাওয়ার তৈরি করার পরে সরাসরি ডিসি লোড চালানো যায়, সেটা দিয়ে ডিসি লোড চালানো যায়, অথবা সেটাকে এসিতে কনভার্ট করার পর এসি লোড চালানো যায় বা গ্রিডে দেওয়া যায়। তো এসি করার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে উইন্ড টারবাইন জেনারেটরের মতো, যে আমরা প্রথমে সেখান থেকে কনভার্ট করার পর আবার ইনভার্ট করব, ইনভার্টারের মাধ্যমে সেখানে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করা হয় সেটা আমরা দেখিয়েছি। আর এখানে আরেকটা পার্ট যুক্ত আছে, সেটা হচ্ছে সোলার যে প্যানেল সেখান থেকে একটা এমপিপিটি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিংটা এখানকার যে রিডিংটা আছে ভোল্টেজ এবং কারেন্টের রিডিং নিয়ে পাওয়ার ক্যালকুলেট করা হয়, সেই পাওয়ারটা যেন ম্যাক্সিমাম হয় সেইটা এনশিওর করার জন্য এখানে আরেক ধরনের কন্ট্রোলারটা ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। এরপরে এখানে একটা রেফারেন্স পাওয়ার একটা দেওয়া থাকে, যে আমরা এখানে যে পিভি যে অ্যারে দেওয়া আছে সেখান থেকে কতটুকু পাওয়ার আমরা নিব সেই অনুযায়ী কারেন্ট রেফারেন্স ক্যালকুলেশন করার পরে ফিডব্যাক হয়ে পিডব্লিউএম থেকে এই ইনভার্টারটা চালানো হয়। সুতরাং আমরা যদি একদম খুব সামারি করি, যে আমাদেরকে যদি বলা হয় পিভি অ্যারে থেকে গ্রিড কানেক্টেড ইনভার্টার কানেকশন করতে হবে, তা আমরা সেখান থেকে উইন্ড টারবাইন জেনারেটরের মতো করে প্রথমে আমরা এই পিভি অ্যারে থেকে যেহেতু সরাসরি ডিসি পাওয়ার আসবে, শুধুমাত্র রেকটিফায়ার পার্টটা আমাদেরকে ইউজ করতে হবে না। তো সেটা আমরা এখান থেকে শুরু করতে পারি। আমি এই স্লাইডটা স্টপ শেয়ার করতেছি, অর্থাৎ আমরা শুরুটা এখান থেকে করব। এই যে এখানের এই অংশটুকু আমাদের লাগবে না। সোলার পাওয়ার থেকে সরাসরি আমরা যেহেতু ডিসি ভোল্টেজ পাচ্ছি, আমার লাগবে শুধু এই অংশটুকু, অর্থাৎ ইনভার্টারটাই শুধুমাত্র আমাদের লাগবে। সেই ইনভার্টারের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজকে কন্ট্রোল করলে আমাদের সোলার বেসড যে গ্রিড কানেক্টেড পাওয়ার সিস্টেম ডিজাইন হয়ে যাবে। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমি দেখাবো যে সোলার থেকে কিভাবে ডাইরেক্ট একটা ডিসি পাওয়ার সিস্টেম তৈরি করা যায়, সেটা আমরা দেখাবো। তাহলে আমরা এখন ডিসি পাওয়ার সিস্টেম একটা তৈরি করবো সোলার থেকে। আমি একটা নতুন স্লাইড শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখন আমি একটা স্লাইড শেয়ার দিয়ে আমি একটা ডিসি পাওয়ার সিস্টেম আমি একটা দেখানোর চেষ্টা করতেছি, যে এই স্লাইড অনুযায়ী।
এখানে এখন যে পাওয়ার সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে স্ক্রিনটা শেয়ার করেছি আমি এখানে, এখানে আমরা লক্ষ্য করে দেখবো যে কিছু পিভিআর দেওয়া আছে উপরে। এগুলোর চিহ্ন হলো পিভিআর বা সোলার যে প্যানেল, সেগুলো হলো উপরে এভাবে দেওয়া আছে। এই সোলার প্যানেল গুলো থেকে আমরা কি করব, সোলার প্যানেল গুলো থেকে আমরা সরাসরি ভাবে এই যে এই সোলার প্যানেলের কানেকশনটা দিয়ে দিব এইখানে। এটা নাম হচ্ছে চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে যে সোলার থেকে যখন ইলেকট্রিসিটি প্রডিউস হবে তখন এখানে ব্যাটারি দেওয়া থাকবে, এই ব্যাটারিগুলো চার্জ হবে, এই ব্যাটারিগুলো চার্জ হতে থাকবে এবং এই ব্যাটারি থেকে আবার একটা সুইচের মাধ্যমে, ফিউজের মাধ্যমে এখানে কিছু লোড লাগানো থাকবে। এগুলো সবই ডিসি লোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইট কানেকশন দেওয়া আছে, এগুলা লাইট সবগুলাই। কিছু লাইট কানেকশন হওয়ার পরে কিছু ফ্যান কানেকশন হয়েছে, যেটা ফ্যানের চিহ্ন। কিছু ফ্যান এবং কিছু লাইট, কিছু সিকিউরিটি লাইট, এভাবে এগুলো কানেকশন হয়েছে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আসলে সিস্টেম, যে এইভাবে আমরা এটা চালাতে পারি। এটা অর্থাৎ আমরা সোলার প্যানেল থেকে সরাসরি ডিসি একটা পাওয়ার সিস্টেমও তৈরি করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো, সেই ক্যালকুলেশনটা একটু দেখে নিই। তো প্রথমে আমরা একটা দোকানের জন্য একটা ডিজাইন করতেছি, ডিজাইন ফর এ শপ অর স্টোর। আমরা মনে করলাম কোন একটা এলাকা আছে যেখানে কোনো গ্রিড কানেকশন দেওয়া নাই। তো এখন যেখানে কোনো গ্রিড কানেকশন দেওয়া নাই সেখানে আমরা কি করব, গ্রিড কানেকশন দেওয়া না থাকাতে আমরা সোলার বেসড একটা ডিসি পাওয়ার সিস্টেম সেখানে তৈরি করব। আমরা গ্রামে গঞ্জে অলরেডি দেখেছি মানুষ সোলার থেকে সরাসরি ডিসি ফ্যান, ডিসি লাইট এগুলো চালায়। তো আজকে আমরা সেই ডিজাইন করাটা শিখবো যে একটা মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে তুমি বুঝবা যে কত বড় ব্যাটারি ইউজ করতে হবে, সোলার প্যানেলটা কেমন লাগবে, কত বড় প্যানেল, কত বড় ব্যাটারি এবং কানেকশনটা কিভাবে হবে, এগুলো আজকে আমাদের ক্লাসে আমরা জানবো। অর্থাৎ এখানে আমরা ডিজাইনটা শিখবো, যে একজন এসে যদি বলে যে আমি 2টা ফ্যান চালাবো, 5টা লাইট চালাবো, তাকে যেন আমরা ডিজাইন করে দিতে পারি। কেউ যদি বলে যে আমি 4টা ফ্যান চালাবো, 10টা লাইট চালাবো, আমরা যেন তাকেও ডিজাইনটা করে দিতে পারি। তো আজকে আমরা ডিজাইনটা শিখবো। তো আমরা একটা এক্সাম্পলে যাই। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে দা স্টোর, এমন একটা দোকান আছে যেটা ওপেনস অ্যাট 8 AM, সকাল 8টায় সেটা খুলবে, এন্ড ক্লোজেস অ্যাট 11 PM, এবং রাত্রি 11টায় বন্ধ হবে, এবং 11 লাইটস এন্ড 5 ফ্যানস আর কানেক্টেড ইনক্লুডিং এ সিকিউরিটি লাইট। তাহলে ওখানে আছে হলো 11টা লাইট, 5টা ফ্যান আর একটা সিকিউরিটি লাইট। এই জিনিসগুলো আমাদের ওই মানে যে রিকোয়ারমেন্ট তার সাথে আছে। এখন কথা হলো যে তাই যদি হয় তাহলে আমরা সেই অনুযায়ী একটু হিসাব করি কত হয়। তা আমরা কিছু অ্যাজাম্পশন আছে এখানে, আমরা অ্যাজাম্পশন গুলো যদি একটু লিখে দিই, তাহলে আমরা assuming that, আচ্ছা assuming that আমরা কিছু কিছু জিনিস অ্যাসিউম করে নিচ্ছি, যেমন পাওয়ার রেটিং of each light is কত ধরলাম, প্রত্যেকটা লাইটের পাওয়ার রেটিং হলো 10 ওয়াট। ঠিক আছে, পাওয়ার রেটিং ধরলাম প্রত্যেকটা লাইটের 10 ওয়াট। ঠিক আছে, এরপরে লাইট ধরলাম 10 ওয়াট, আর ফ্যানের পাওয়ার ধরলাম 25 ওয়াট। ঠিক আছে, এখানে একটা ছোট টেবিল করে নিই। খালি আমরা এখানে কয়েকটা ভ্যালু বসাই নি, যে আইটেমস এখানে কি কি থাকবে, লাইট থাকবে, তারপরে এখানে থাকবে সিকিউরিটি লাইট, এখানে থাকবে ফ্যান। ঠিক আছে, এগুলো এখানে থাকবে। তো এগুলো এখানে আমরা একটু বসাই নিব যে এখানে কি হবে একটু দেখে নিই। তো আমরা এখানে একটু বসিয়ে নিই এটা। তাহলে লাইটে আমরা এখানে পাওয়ার রেটিং ধরতেছি। ঠিক আছে, পাওয়ার রেটিং, আর একটা আছে ভোল্টেজ রেটিং। ঠিক আছে,
পাওয়ার রেটিং ধরতেছি, ভোল্টেজ রেটিং ধরতেছি এবং এখানে একটা সিরিয়াল নাম্বারও বসাই দিই। তাহলে এখানে হলো সিরিয়াল নং, সিরিয়াল নম্বর বসাই দিলাম এখানে। তো একটা একটা করে আমরা নাম দিয়ে দিই, 1 2 3 4 5, যদি থাকে আরো কিছু আমরা এখানে বসাই দিব। এটা আমাদের জন্য সুবিধা হবে। যেমন পাওয়ার রেটিং এটা হচ্ছে আমাদের 10 ওয়াট লাইটের জন্য, ঠিক আছে। আর ভোল্টেজ রেটিং হলো 12 ভোল্ট। আর সিকিউরিটি লাইটের জন্য আমরা একটা ধরবো 7 ওয়াট ধরবো, ঠিক আছে। আর এটার ভোল্টেজও 12 ভোল্ট। আর ফ্যান যেটা, ফ্যান আমরা 25 ওয়াট ধরি, ঠিক আছে, 25 ওয়াট, আর ভোল্টেজ হলো 12 ভোল্ট। এইভাবে করে আমরা এখানে একটা মানে জাস্ট আমরা এখানে অ্যাসিউমিং দ্যাট আমরা এখানে একটা টেবিল দিয়ে দিলাম, এই টেবিলের সেগুলোর ভ্যালুগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখন কোনো দরকার নাই, এটা কেটে দিই। এই হলো আমাদের টেবিল, এখানে যেগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম সব। এবার আমাদের কাজ হলো যে সিস্টেম ডিজাইন করার জন্য শুরু করে দেবো, যে ঠিক আছে আমাকে 11টা লাইট চালাতে হবে, 5টা ফ্যান চালাতে হবে, আর একটা সিকিউরিটি লাইট থাকবে। তাহলে আমরা এখন মোট হিসাব করে দেখবো কত বড় ব্যাটারি লাগবে এবং আমাদের কত পাওয়ার প্যানেলটা কিরকম সাইজ হবে। তো সবার আগে আমরা করবো কি, ক্যালকুলেশন অফ পাওয়ার রেটিং। সবার আগে আমরা পাওয়ার রেটিংটা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তো পাওয়ার রেটিং ক্যালকুলেশন করতে গেলে আমরা যেহেতু প্রত্যেকটা লাইটকে 10 ওয়াট ধরছি, 11টা লাইট আছে, তাহলে আমরা 110 ওয়াট। আর 5টা ফ্যান আছে, 5টা ফ্যানের প্রত্যেকটা ফ্যান ধরছি 25 ওয়াট করে, তাহলে এখানে 5টা ফ্যানে হলো 5 25 125 ওয়াট করে আছে। আর একটা সিকিউরিটি লাইট, একটাই সিকিউরিটি লাইট আছে 7 ওয়াট, এজন্য আমরা এখানে 7 ওয়াটের সিকিউরিটি লাইটটা বসাই দিলাম। এরপরে সিকিউরিটি লাইটটা রাত্রি 11টা থেকে সকাল 8টা পরের দিন এই সময় পর্যন্ত অন থাকবে। সিকিউরিটি লাইট সবসময় অন থাকবে না, সিকিউরিটি লাইটটা অন থাকবে রাত্রি 11টা থেকে সকাল 8টা পর্যন্ত। এটা প্রবলেমে দিয়ে দিই, যে ইনক্লুডিং সিকিউরিটি লাইট which remains on during এত থেকে এতটা 9 ঘন্টা চলবে। এটা আমরা লিখে দিলাম প্রবলেমের শুরুতে, এক্সাম্পলের মধ্যে এটা বসাই দিলাম। সেটা আমরা এখানে ধরলাম যে সিকিউরিটি লাইটটা আসলে 9 ঘন্টা চলবে। সিকিউরিটি লাইট 9 ঘন্টা চলবে এবং তাতে প্রত্যেকটা সিকিউরিটি লাইটের একটা সিকিউরিটি 7 ওয়াটের, আর চলবে হলো 9 ঘন্টা। 9 ঘন্টা মানে হলো 63 ওয়াট আওয়ার। এটা হচ্ছে এনার্জির ইউনিট, মানে ওয়াট হচ্ছে পাওয়ার আর আওয়ার হচ্ছে ঘন্টা। তাহলে 7 ঘন্টা যদি চলে, মানে 9 ঘন্টা যদি চলে, আর প্রত্যেকটা লাইট যদি 7 ওয়াট করে হয়, তাহলে আমরা এখানে পাবো 63 ওয়াট আওয়ার, 7 নং 63। আর টোটাল লোড আমরা এবার হিসাব করব, যে টোটাল লোড 110 ওয়াট ছিল লাইটের, 125 ওয়াট হলো ফ্যানের, আর এখান থেকে আসলো লাইট এবং ফ্যান, তার সাথে এই 63 যেটা সিকিউরিটি লাইট, এইটা আমাদেরকে হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সিকিউরিটি লাইটের আলোচনাটা তো করলাম এখানে, যে সিকিউরিটি লাইটের 63 ওয়াট আওয়ার হচ্ছে, এবং এই 63 ওয়াট আওয়ারের সাথে এখানকার যে ওয়াট আওয়ার গুলো আমরা যোগ করে, ঠিক আছে, টোটাল লোড হলো এত 125, একটা সিকিউরিটি লাইট যেখানে বসাই দিলাম। তাহলে এখানে হলো 110 ওয়াট আর এখানে আসছে 125 ওয়াট, 110 আর 125 এ 235 ওয়াট, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যালকুলেশন। তাহলে 110 এবং 125 235 ওয়াট, এটা হলো ক্যালকুলেশন।
আর এখানে হলো 7 ওয়াট, আর সিকিউরিটি লাইট অন থাকবে হলো এই 9 ঘন্টা পর্যন্ত। এর জন্য সিকিউরিটি লাইটের এখানে 63 ওয়াট আওয়ার হিসাব করলাম, এবং এর সাথে সাথে আমাদের এটারও ওয়াট আওয়ার হিসাব করতে হবে। তো ওয়াট আওয়ার হিসাব করার নিয়মটা হলো যে আমাদের এই লাইট এবং এই ফ্যানগুলো কতক্ষণ অন থাকবে সেই টাইমটাকে দিয়ে এখানকার যে পাওয়ারটা আছে 235 ওয়াট, এটাকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা গুণ করে আমরা দেখবো যে কতক্ষণ আসলে এটা লাগতেছে সেটা দেখবো। এবার আমরা একটা হিসাবের দিকে আসি, যে প্রথম কনসেপ্ট হচ্ছে যে আমরা যে সিস্টেমটা ডিজাইন করতেছি, তো সূর্য যখন ভোরে ওঠে তখন সূর্যটা, এটা হচ্ছে সারফেস, আমাদের আর্থ সারফেস, এখানে হচ্ছে আমাদের সেই এলাকাটা, যে এরিয়ার উপর আমরা কাজ করব সেটা হলো এটা। এখন সূর্যটা এখান থেকে উঠবে, তো সূর্য ওঠার সময় এটা সারফেসের সাথে একদম পুরোপুরি তির্যক ভাবে থাকে, মানে 180 ডিগ্রি এভাবে থাকে। এরপরে সূর্যটা আস্তে আস্তে কি হয়, মানে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ভাবে লাইটটা দেয়। তাহলে লাইট এখন এখান থেকে তির্যক ভাবে লাইটটা আসতেছে, এবং আস্তে আস্তে সূর্যের যে আলোটা সেটা ভার্টিক্যাল ভাবে পড়া শুরু করবে, এবং ঠিক দুপুর 12টার সময় সেটা ভার্টিক্যাল ভাবে সম্পূর্ণভাবে সারফেসের উপর আলো দিবে। এখন আমরা সেই হিসাব করে দেখতে পাচ্ছি যে একটা সূর্যের সকাল 10:30 থেকে নিয়ে 2:30 পর্যন্ত, 10:30 থেকে 2:30 পর্যন্ত এই 4 ঘন্টা সময় সূর্য আসলে আমাদেরকে বেশ ভালোভাবে আলো দিয়ে থাকে। 10:30 থেকে 2:30 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম। এখানে আমি হিসাব করেছি 4 ঘন্টা হয়। তো অন অ্যাভারেজ 4 থেকে 4.5 ঘন্টা সূর্য অত্যন্ত ভালোভাবে আলোটা দিয়ে থাকে, এই জন্য আমরা এই টাইমটা ধরলাম। এবং 2:30টার পর থেকে সূর্যের আলোটা কি হয়ে থাকে, কমতে থাকে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে একটু আলাদাভাবে যদি নিয়ে যাই এটার সাথে, যে 2:30টার সময় কি হবে, যখন 2:30 হবে, 2:30 PM এ কি হবে, অল দ্য স্টোরেজ ব্যাটারি কি হবে, যতগুলো স্টোরেজ ব্যাটারি হবে, স্টোরেজ ব্যাটারি আর ফুলি চার্জ। ঠিক আছে, অল দ্য স্টোরেজ ব্যাটারি ফুলি চার্জ, সবগুলো স্টোরেজ ব্যাটারি কি হয়ে যাবে, ফুলি চার্জ হবে। এই কারণে চার্জ হবে যে ব্যাটারিগুলো চার্জ শুরু হবে 10:30 থেকে, এবং ব্যাটারিগুলো 4 ঘন্টা ধরে খুব ভালোভাবে চার্জ হবে। চার্জ হওয়ার পরে 2:30টার সময় ব্যাটারির চার্জটা কমপ্লিট হয়ে যাবে, কারণ 2:30টার পর থেকে সূর্যের আলো আবার কমতে থাকবে, ফলে আমরা ধরতেছি যে ওই সময়টা ইফেক্টিভ ভাবে মানে ব্যাটারিটা চার্জ হবে না। এবার আমরা ক্যালকুলেশন করছি এভাবে যে আমরা যখন দুপুর 2:30টার কথা হিসাব করলাম, তাহলে এখন হিসাব করি যে 8:30টার সময় থেকে যে 10:30টা, এটা কতক্ষণ হয়, এটা 2.5 ঘন্টা হয়। এই যে আমরা লিখেছি 8টা থেকে 10:30টা হলো 2.5 ঘন্টা। এখন ওই যে আমরা টোটাল লোড যে পেয়েছিলাম, টোটাল লোডটা ছিল 235 ওয়াট। এই 235 ওয়াট যে টোটাল লোড, সেই 235 ওয়াটের টোটাল লোডটাই 2.5 ঘন্টা ধরে অন আছে। তাই না ব্যাপারটা? আমার ওয়াট আওয়ার ক্যালকুলেশনটা করতে হবে। ওয়াট আওয়ার ক্যালকুলেশনের জন্য এটা, আচ্ছা তাহলে এখন আমি দেখি যে এটা কেমন হয়। তাহলে হিসাবটা হচ্ছে এরকম যে একটু আগে সমস্ত লাইট এবং সমস্ত ফ্যানের করলাম, আমরা যোগ করে আমরা দেখলাম যে এটা 235 ওয়াট হচ্ছে, এবং সকাল 8টায় যেহেতু ওটা খোলে, 8টা থেকে নিয়ে 10:30টা পর্যন্ত ডিসচার্জিং পিরিয়ড এটা। ঠিক আছে, ডিসচার্জিং পিরিয়ডে সে এনার্জিটা কি করবে, ডিসিপেট করবে, এই জন্য এটাকে আমরা এনার্জি ডিসিপেশন স্টেটে নিয়ে গেছি। তাহলে আমরা ক্যালকুলেট করে কি পেলাম, 235 ওয়াট ইন্টু 2.5, তার মানে হলো 587.5 ওয়াট আওয়ার। এটা কিন্তু এনার্জি। ঠিক আছে, এনার্জি এবং পাওয়ার রিলেশন আমরা জানি যে ই ইজিক্যাল টু কি হবে, ই ইজিক্যাল টু হচ্ছে ডাব্লু ইন্টু হচ্ছে টাইম টি। ঠিক আছে, ই সমান সমান হচ্ছে ডাব্লু টি, এই হলো ইকুয়েশন।
ই সমান WT, ঠিক আছে। ই হলো এনার্জি, ডাব্লিউ হলো পাওয়ার, টি হলো টাইম। তাহলে কি হবে, therefore 235 ওয়াট ইনটু 2.5 ঘন্টা, তাহলে দাঁড়ালো 587.5 ওয়াট আওয়ার। আমরা নিলাম হিসাবে, এখানে অনুযায়ী আমাদের হিসাবটা হচ্ছে, তাহলে 587.5 ওয়াট আওয়ার আমরা টোটাল পেলাম। এর সাথে ওই যে সিকিউরিটি 63 ওটা কিন্তু যোগ হবে। আচ্ছা, এবার 10:30 যখন বেজে গেল, এই যে 8টা থেকে 10:30 হিসাবটাই হলো এটা। এরপরে যখন 10:30 বেজে গেল, 10:30টার পর থেকে নিয়ে কি হবে, 10:30টার পর থেকে নিয়ে পরে মানে রাত্রি 1 পর্যন্ত, এই যে এখানে লিখলাম যে 2:30টা পর্যন্ত চার্জ হলো ব্যাটারিটা। চার্জের পরে 2:30টা থেকে আবার 11টা পর্যন্ত কি হবে, ডিসচার্জ। তাহলে ডিসচার্জিংটা হলো 8.5 ঘন্টা। এই সেটার সাথে আবার কি হবে, ওই 235 ওয়াট যেটা সেটার সাথে গুণ হবে। গুণ হওয়ার পরে কি হলো, 1997.5 ওয়াট আওয়ার আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এটা যে পেয়ে গেলাম, এখন আমরা যোগ করব সবগুলো। তাহলে ওই যে প্রথমে সিকিউরিটি লাইটে 63 যোগ করলাম, 587.5 সেটা যোগ করলাম, 1197.5 সেটা যোগ করলাম, সবগুলা যোগ করে আমরা দেখলাম আমাদের হচ্ছে মোট 2638 ওয়াট এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে হিসাবগুলো করলাম। এখন কথা হলো যে ব্যাটারি সাইজ ক্যালকুলেশন আমাদের করতে হবে। সবার প্রথম আমরা কি করলাম, পাওয়ার এন্ড এনার্জি ক্যালকুলেশন করলাম। পাওয়ার এন্ড এনার্জি ক্যালকুলেশন হওয়ার পরে আমাদের কাজ হলো ব্যাটারির যে সাইজ, ব্যাটারি সাইজটা ক্যালকুলেশন করতে হবে। কাজে আমরা এখন ব্যাটারি সাইজ ক্যালকুলেশন শুরু করলাম, ঠিক আছে। আর আমরা সবাই জানি যে ব্যাটারির যে ক্যাপাসিটি, ঠিক আছে, ব্যাটারির ক্যাপাসিটি হয় হচ্ছে ওয়াট আওয়ারে। তো আমরা যেটা করতে পারি যে এখানে ক্যালকুলেশন অফ ব্যাটারি, ব্যাটারি সাইজ ক্যালকুলেশন হলো ক্যালকুলেশন অফ ব্যাটারি সাইজ। এখানে ব্যাটারির ইউনিট হচ্ছে সবসময় হয় অ্যাম্পিয়ার আওয়ার, এটা একটা আমি লিখে রাখি। অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে, অ্যাম্পিয়ার হলো, অ্যাম্পিয়ার যেটাকে আমরা বলি কারেন্ট, আর আওয়ার হচ্ছে টাইম, ঠিক আছে। এই ইকুয়েশনটা একটু ক্লিয়ার করি যে এখানে কিভাবে হিসাবটা আসলো। এই ইকুয়েশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে যেহেতু ডাব্লিউ সমান হচ্ছে ভিআই আর ই সমান হচ্ছে ডাব্লিউটি, সুতরাং ই সমান হলো ডাব্লিউ মানে ভিআইটি। এটা দিলে আমার হিসাবটা একদম সহজ হয়ে যাবে। আর ব্যাটারি এটা কি স্টোর করে রাখে, স্টোর এনার্জি। ব্যাটারি কি করে, এনার্জি স্টোর করে।
আমি লিখে দিলাম উই নো দ্যাট ব্যাটারি স্টোরস এনার্জি হুইচ ইজ ক্যালকুলেটেড ইন AH, A ফর অ্যাম্পিয়ার, H ফর আওয়ার। আর কিভাবে আমরা এই AH পাবো? এবার আমরা নিচে চলে গেলাম যে কিভাবে AH পাবো সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এর মধ্যে তিনটা পার্ট আছে, ভোল্টেজ, একটা কারেন্ট, একটা টাইম। এখন এই এনার্জির মধ্যে আছে ডাব্লিউ, ডাব্লিউর মধ্যে আছে ভিআই, এনার্জির মধ্যে আছে ডাব্লিউটি, তার মানে ভি ইন্টু আই ইন্টু টি। ভিতে ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট ভোল্ট, আইতে হলো কারেন্ট, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, টি হচ্ছে টাইম, টাইমের ইউনিট আওয়ার। এই জন্য এনার্জির যে ইউনিটটা, এটা আমি সমান সমান লেখাটা ঠিক হলো না, এইখানে আমি লিখতে পারি যে এইখান থেকে এটা আসে, এখানে একটা অ্যারো চিহ্ন ইউজ করলে মিটে যায়। এখানে একটা অ্যারো চিহ্ন বরং দিয়ে দিই, এই যে এই অ্যারোটা দিয়ে দিই ব্যাস। মানে আমার এই চিহ্নের উদ্দেশ্য হলো যে এই ভিআইটির মধ্যে এগুলো থাকা পাওয়া যায়, এগুলো আসলে ইউনিট, আমি আসলে ইউনিট মিন করতেছি, এটা অন্য কিছুই না, জাস্ট আমি ইউনিট লিখে দিই, ইউনিট। ঠিক আছে, এরা হচ্ছে মূলত ইউনিট বা একক, নাথিং এলস। তাহলে আমার এখানে এটা থেকে আমি পরিষ্কার বুঝে গেলাম যে আমার আসলে ইউনিটটা হচ্ছে ভিএইচ। আর প্রশ্ন হলো যে ব্যাটারি আমি লিখছি যে যেটা এনার্জি স্টোর করে এবং সেটার ইউনিট হচ্ছে AH এ হয়ে থাকে, তাহলে আমি AH টা কিভাবে পাবো? পাবো এভাবে, আমি যেহেতু VAH এটা পাইলাম, VAH থেকে যদি আমি ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি থাকবে খালি A থাকবে, H থাকবে। আমরা যেহেতু জানি যে সিস্টেমে সবাই হলো 12 ভোল্ট, এই যে এখানে ব্যাটারি আছে, এখানে আমি ব্যাটারিটা লিখে দিই, ব্যাটারি, এই ব্যাটারির পাওয়ার রেটিংটা কিছু দিইনি, আর ভোল্টেজ হলো 12 ভোল্ট, ব্যাটারির ভোল্টেজ হলো আমাদের 12 ভোল্ট। সুতরাং আমরা যদি কোনো লোডকে চালাতে চাই, অবশ্যই ব্যাটারির যে ভোল্টেজ রেটিং এবং যে লোডগুলোর ভোল্টেজ রেটিং, এই ভোল্টেজ রেটিং গুলো একই হতে হবে, আদারওয়াইজ আমার লোডটা চলবে না, পুড়ে যাবে। যদি 12 ভোল্টের লোড আর 24 ভোল্টের ব্যাটারি দিই তাও লোডগুলো নষ্ট হয়ে যাবে, আবার যদি 24 ভোল্টের লোড দিই 12 ভোল্টের ব্যাটারি দিই তাও লোডগুলো ভালো মতো চলবে। এই জন্য আমাকে ব্যাটারির সাথে লোডের যে ভোল্ট রেটিংটা সেম রাখতে হবে। এইভাবে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমরা করবো কি, এখন 12 ভোল্টে যদি ভাগ করে দিই তাহলে আমরা অ্যাম্পিয়ার এবং আওয়ার এই ইউনিটে চলে আসতে পারবো। তাই করি আমি এখানে, যে এখানে আমরা দেখতেছি যে অ্যাম্পিয়ার এবং আওয়ার, এখানে যে ওয়াট আওয়ার ছিল, ওয়াট আওয়ার হলো এনার্জি, এই যে যেখানে আমি ই বলতেছি, এই কে আমরা জাস্ট করব কি ভি দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, AH পেয়ে যাব, ব্যাটারির যে ইউনিট সেটা পেয়ে যাব। তাই আমরা করলাম যে এখানে যেমন VIH এটা করা ছিল, এরপরে ভাগ দিলাম 12 দিয়ে, এখানে VI এর বদলে এখানে আমি দিই AH। ঠিক আছে,
তাহলে এই VAH-টাই আমি V দিয়ে যখন ভাগ করে দিলাম তাহলে AH থাকলো, তাহলে যেখানে মাত্র AH আছে আমি পেলাম হলো 220.68, ঠিক আছে, 220.67 অ্যাম্পিয়ার আওয়ারের আমাদের ব্যাটারি রেটিং আমাদের লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাটারির ক্যালকুলেশনটা হয়ে গেল, ক্যালকুলেশন অফ ব্যাটারি সাইজটা আমাদের হয়ে গেল। এবার আছে যে আমাদের ব্যাটারিটাকে আমরা কোনো ব্যাটারি 100% এনার্জি ইউজ করতে পারি না। আমরা যে মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করি, যখন 20%-এর নিচে চার্জ চলে আসে সেখান থেকে সিগন্যাল দেয় এবং আসলে আমরা সেটা ইউজ করতে পারি না বা ইউজ করা উচিত না, নিয়ম না ইউজ করা। এই জন্য আমরা যেটা করব যে সব সময় কিছু ইউটিলাইজেশন ফ্যাক্টর আমরা মাথায় রাখবো। তো এই ব্যাটারিগুলোর জন্য এগুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই lead acid ব্যাটারি ইউজ হয়ে যায়, তো ক্যালকুলেশন অফ ব্যাটারি সাইজ ইন মোস্ট অফ দ্য কেসেস এখানে lead acid ব্যাটারি ইউজ হয়। এই জন্য আমরা lead acid ব্যাটারির ক্ষেত্রে ইউটিলাইজেশন ফ্যাক্টরটাকে ধরবো 70%। এটা কিন্তু অ্যাসিউম করছি আমরা, এটা আমাদের ডিজাইন প্রবলেমে দেওয়া ছিল না, যেগুলো ভ্যালু দেওয়া থাকবে না সেগুলো আমাকে অ্যাসিউম করে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই ব্যাটারির 70% এনার্জি আমরা ইউজ করতে পারবো, আর 30% এনার্জি ইউজ করতে পারবো না। এই জন্য আমি 70% ইউটিলাইজেশন দিয়ে আমি রিকোয়ার্ড সাইজ অফ দ্য ব্যাটারি পেলাম হলো, এই ক্যালকুলেশনকে ভাগ করলাম 0.7 দিয়ে। 0.7 দিয়ে ভাগ করলে কি হলো, 315.25 অ্যাম্পিয়ার আওয়ার এই ব্যাটারিটা আসলে আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এর সাথে আরো কিছু হিসাব আছে, যেমন সেফটি মার্জিন। এই সেফটি মার্জিন হচ্ছে আরেকটা ইস্যু, যে আমাদের কোনো দিন আকাশে মেঘ থাকতে পারে, কোনো দিন বৃষ্টি হতে পারে। তো প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু আমাদের প্রত্যেক দিনই যে সূর্যের আলো পাবো এটা নিশ্চয়তা নাই, আর পাইলেও অপর্যাপ্ত পাইতে পারি, কম পেতে পারি। এটার জন্য আমাদের আরো কিছু সেফটির মার্জিন আমরা ধরবো। আরেকটা কারণ হচ্ছে সেফটি মার্জিন ধরার, যে সোলার এফিসিয়েন্সি গুলো বা পারফরমেন্সটা কিন্তু ডিকে করে। নানাবিধ কারণে আমরা এই 25% একটা সেফটি মার্জিন ধরবো। ধরার পরে আমরা কি করব, ওই আগের ভ্যালুর সাথে এই 25% অ্যাড করে দেব, ঠিক আছে। অ্যাড করে দিলে তাহলে কি হয়ে যাবে, এই যে 25% অ্যাড করার জন্য আমরা কি করলাম, যে 1.25 দিয়ে গুণ করে দিলাম। 1.25 দিয়ে এটা গুণ করলে আমি পেলাম 390.94.05 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এটাই হলো আমাদের অরিজিনালি ব্যাটারির সাইজ। সেখানে আমরা যেহেতু বাজারে 394.05 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিটা পাবো না, আমরা বাজারে পাবো হলো 400 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই জন্য 400 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এটাই হলো আমাদের শেষে ডিজাইনের জন্য আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার আমরা হিসাব করব প্যানেল সাইজ, ঠিক আছে, ক্যালকুলেশন অফ প্যানেল সাইজ। তাহলে সোলার প্যানেলের সাইজ এখন আমরা কিভাবে নির্ণয় করব, যেটা এইভাবে করতে হবে যে সোলার প্যানেলের মানে ডিজাইনটা বা সাইজটা এমন হতে হবে যেই সোলার প্যানেলটা ওই ব্যাটারিটাকে চার্জ করতে পারবে এবং চার্জের সাথে সাথে সে প্রয়োজনীয় যে লোড সেটাকেও সে ড্রাইভ করতে পারবে। তো সেভাবে করে আমরা কি করলাম, এখানে এটা হিসাব করলাম। তাহলে আমরা একটু দেখে নিই। তো এখানে 12 ভোল্ট হলো সোলার প্যানেলের যে ভোল্টেজ, এটা এবং এটা সমানই হতে হবে। তাহলে সোলার প্যানেলের ভোল্টেজ 12 ভোল্ট, সেটা আমরা এখানে টেবিলে দিয়ে দিই যে সোলার প্যানেল, ঠিক আছে। সোলার প্যানেলের ভোল্টেজ রেটিং হলো 12 ভোল্ট, এটা আমরা সেখানে ভোল্ট রেটিং দিয়ে দিলাম। তো এগুলো সবই একই রকম থাকতে হবে, একই রেটিং এর। এরপরে হলো আমাদের ক্যালকুলেশনের পালা। আমরা কিভাবে ক্যালকুলেট করব, প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের যে সোলার প্যানেল সেটা এমন হতে হবে সেটা 10:30 থেকে 2:30 4 ঘন্টার মধ্যে যেন আমাদের ব্যাটারিগুলোকে চার্জ করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাটারির সাইজ তো ডিটারমাইন করছি, ওই ব্যাটারিগুলোকে চার্জ যেন করতে পারে। তো আমি লিখে দিছি যে ম্যাক্সিমাম চার্জিং টাইম হলো 4 আওয়ার। কেন, এই ম্যাক্সিমাম চার্জিং টাইমটা আমরা এখানে দেখিয়েছি যে 10:30 থেকে চার্জিং স্টার্ট এবং 2:30 পর্যন্ত চার্জিং এন্ড, এবং
এইটুকু সময় খুব ভালো মতো চার্জ হয়, এর বাইরেও চার্জ হয় কিন্তু এইবারে চার্জটা হয় কম, ঠিক আছে, এর বাইরে চার্জটা হয় কম। এই জন্য আমরা 4 ঘন্টায় চার্জ করারই প্ল্যান করছি। তো আমরা এখানে 4 ঘন্টা বসিয়ে দিলাম আর সোলার প্যানেলের ভোল্টেজ 12 ভোল্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে চার্জিং কারেন্ট যেটা হবে, চার্জিং কারেন্ট হচ্ছে আমাদের ওই যে অ্যাম্পিয়ার আওয়ার ছিল আমাদের যে ক্যালকুলেটেড, ওই যে 220.67, এই যে এখানে দেখতে পাচ্ছি রিকোয়ার্ড সাইজ অফ দ্য ব্যাটারি 220.67 অ্যাম্পিয়ার আওয়ার, এই যে এই ভ্যালুটা, এটাকে আমরা করলাম কি 4 আওয়ার দিয়ে আমরা ভাগ করে দিলাম। কারণ হচ্ছে এটাই হলো ক্ষয় হবে, মূলত এটাই ক্ষয় হবে। তাহলে এটাকে আমি দিব হচ্ছে নমিনাল চার্জিং কারেন্ট। নমিনাল কেন বলছে সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। নমিনাল চার্জিং কারেন্ট আইসি সমান হচ্ছে 220.67, ঠিক আছে। তো এই জন্য এটা আমরা একটু মাথায় রাখবো যে এইটা হলো আমাদের নমিনাল কারেন্ট এবং 4 আওয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাবো হলো 55.17 অ্যাম্পিয়ার। এবার আমাদের যে ভোল্টেজ সেটা হলো প্যানেল ভোল্টেজ হলো ভিপি, প্যানেল ভোল্টেজ 12 ভোল্ট, এটা তো লিখেছি। আর চার্জিং কারেন্ট হলো 55.17 অ্যাম্পিয়ার, সেটাও লিখলাম, ঠিক আছে। তাহলে এগুলো লেখা হয়ে গেলে এবার আমার কাজ হলো যে এবার আমার কাজ হচ্ছে জাস্ট এটা হিসাব করতে হবে আমাকে। হিসাবটা হচ্ছে পাওয়ারটা কত হবে। পাওয়ার হচ্ছে যে ভোল্টেজ ইনটু কারেন্ট। আমরা তো কেবলই বললাম যে পাওয়ার মানে হলো ভোল্টেজ ইনটু কারেন্ট। কাজে এখানে ভোল্টেজ হলো 12 ভোল্ট আর কারেন্ট তো দেওয়াই আছে, কারেন্ট হলো 55.17 অ্যাম্পিয়ার। তো এদেরকে আমরা যদি গুণ করে দিই, গুণ করলে আমি পাওয়ার পেয়ে যাবো। এই যে পাওয়ার যেটা, সেটা পাওয়ার সমান সমান হচ্ছে 12 ভোল্ট গুণন 55.17 অ্যাম্পিয়ার, গুণ করলে আমি পেয়ে গেলাম ওয়াট। ওয়াট কত? 662.04 ওয়াট। তাহলে আমি পাওয়ার পেয়ে গেলাম, ভোল্টেজ পেয়ে গেলাম, কারেন্ট পেয়ে গেলাম, আমরা সব ক্যালকুলেশনগুলো আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে টোটাল পাওয়ারটা, টোটাল পাওয়ার কত হবে? টোটাল পাওয়ার হচ্ছে এই যে প্যানেলের যে 632.04 ওয়াট, এটা আমি এখানে বসাই দিলাম। আরেকটা ওয়াট আছে হলো 235 ওয়াট। এই 235 ওয়াট কোথা থেকে আসলো? এই 235 ওয়াট হলো, আমি একটু বলে নিই যে এই 235 ওয়াট কোথা থেকে আসলো। যখন আমাদের ব্যাটারিটা 10:30 থেকে 2:30 পর্যন্ত চার্জ হচ্ছিল, ওই সময় এই প্যানেলটা কি করছিল? ওই সময় প্যানেলটা সোলার যে ব্যাটারিগুলো সেগুলোকে চার্জ দিচ্ছিল এবং একই সময় এদেরকে দিয়ে লোডও চালাতে হবে। তো লোড যেহেতু চালাতে হবে, কাজেই লোডের জন্য আমরা হিসাব করে দেখলাম যে এই সময় কে কে অন ছিল, ফ্যান অন ছিল, লাইট অন ছিল। এই জন্য টোটাল লোড, এই যে দেখো টোটাল লোড হচ্ছে 235 ওয়াট। এই 235 ওয়াটের টোটাল লোডের জন্যই আমরা এখানে 235 ওয়াট বসাই দিলাম, ঠিক আছে। এই কারণে এই 235 ওয়াটটা আমাদের মূল যে ক্যালকুলেশন তার সাথে যুক্ত হলো, যোগ হয়ে কি হয়ে গেল, আমাদের টোটাল যে ওয়াট সেটা বের হয়ে গেল 897.04 ওয়াট। এটাই টোটাল পাওয়ার, ঠিক আছে। এটা টোটাল পাওয়ার অফ দ্য প্যানেল আর কি, ঠিক আছে। টোটাল পাওয়ার রেটিং অফ দ্য সোলার প্যানেল সমান সমান হচ্ছে এত ওয়াট। সুতরাং প্যানেল সাইজটা আমরা করব কি, আমরা আবারও কিছু সেফটি মার্জিন ধরবো। সেফটি মার্জিন হচ্ছে যে 25%, আমি বলেছি আমরা 25 থেকে 30% সেফটি মার্জিন সবসময় ক্যালকুলেশনে রাখবো। এটার কারণ হিসেবে বলেছিলাম কোনোদিন সূর্য উঠবে, কোনোদিন সূর্য উঠবে না, কোনোদিন সোলার প্যানেল এর উপর ধুলা পড়তে পারে, সোলার প্যানেলের কার্যকারিতা কমে যেতে পারে। এইসবের কারণে আমরা 25% বাড়তি ধরে নিব। সেই 25% যে এখানে ধরে নিলাম, তাহলে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম যে প্যানেল সাইজটা হবে হচ্ছে 1121.3 ওয়াট, 25% সেফটি মার্জিন ধরে। এখন 1121.3 ওয়াটের প্যানেল তো নিশ্চয়ই বাজারে কিনতে পাওয়া যাবে না, সেজন্য আমরা কোনো একটা রাউন্ড ফিগারের প্যানেল কিনবো, সেটা কিনবো হচ্ছে 1200 ওয়াটের। এই 1200 ওয়াটের প্যানেলটা আমরা কিনে নিব। তাহলে 1200 ওয়াট প্যানেল আমাদের কেনা হয়ে গেল। তাহলে আমাদের এবার ক্যালকুলেশন অফ সোলার প্যানেল, ঠিক আছে, সোলার প্যানেলের যে সাইজ যেটা, সেটা আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। কেমন? এভাবে আমরা স্টেপ স্টেপে এই গোটা ডিজাইনটা কমপ্লিট করে নিলাম।
এবার তাহলে কি করতে হবে, যে লোড কারেন্ট কতখানি হবে, টোটাল যে পাওয়ারটা পাওয়া গেল, টোটাল পাওয়ারটাকে আমি যদি টোটাল ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, তাহলে টোটাল যে পাওয়ার, ঠিক আছে, এটা হলো লোড কারেন্ট, যেটা এখানে একটু হিসাব আছে যে লোড কারেন্টের সাথে ভোল্টেজের একটা হিসাব আছে, সেটা হচ্ছে মোট কত ভিআই এবং কত ভি, এটা হচ্ছে আমাদের, এটা হলো কারেন্ট আর কি, আইএল যেটাকে আমরা বলতেছি, যে টোটাল লোড কারেন্ট আইএল। এখানে একটু বলতে হবে যে লোড কারেন্টটা হিসাব করবো আসলে কিভাবে। লোড কারেন্টের একদম সহজ হিসাব হচ্ছে, লোড কারেন্টের সবচেয়ে সহজ হিসাব হলো, লোড কারেন্ট হলো লোডের টোটাল যে লোড আছে, তো টোটাল লোডটা তো আসলে একটা পাওয়ার, এই পাওয়ারকে ওদের ভোল্টেজ রেটিং দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই হবে হলো লোড কারেন্ট আইএল। তো ওই সময় আমাদের কি ছিল, 10 ইন্টু 11, 11টা লাইট ছিল 10 ওয়াট করে, আর যোগ ছিল 25 ওয়াট করে 5টা ফ্যান, ঠিক আছে, 5টা ফ্যান। তো এই 25 ওয়াটের 5টা ফ্যান যেটা ছিল, এর সময় সিকিউরিটি লাইটটা থাকবে না, কোনো কোনো সময় থাকবে। সিকিউরিটি লাইটটা দিনের বেলা যেহেতু আমরা দিচ্ছি না, এটাকে আমরা কেটে দিই, সিকিউরিটি বাদে তাহলে এই পাওয়ারটাকেই আমি ভাগ দেব হচ্ছে 12 ভোল্ট দিয়ে। 12 ভোল্ট দিয়ে ভাগ দিলে কি হবে, তাহলে আমার থাকবে হচ্ছে কত অ্যাম্পিয়ার আসলো, সেই লোড কারেন্ট আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এই হলো আমাদের ক্যালকুলেশন। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। তাহলে 11 10 110, 25 5 25 125, তাহলে 110 যোগ 125, তাহলে 235 ভাগ হলো 12, আমার লোড কারেন্ট হলো 19.583, 19.583, 19.583। এই হলো আমার ক্যালকুলেশন, ঠিক আছে। এই ক্যালকুলেশনটারই এখন আমরা ব্লক ডায়াগ্রামে এটা দিলাম, যে আমাদের যে টোটাল প্যানেলের সাইজটা এখানে আমরা দিয়ে দিলাম, যে আমরা জানি যে 1200 ওয়াটের একটা প্যানেল তো পাওয়া যায় না, তো 1200 ওয়াটের প্যানেল আমরা 3 ভাবে করতে পারি। একটা হলো যে 300 ওয়াটের 4টা প্যানেল দিয়ে করতে পারি, 200 ওয়াটের 6টা প্যানেল দিয়ে করতে পারি, ও 150 ওয়াটের 8টা প্যানেল দিয়েও করতে পারি। তো আমরা এখানে করলাম কি, 200 ওয়াটের 6টা প্যানেল নিলাম, তাহলে 1200 ওয়াট হয়ে গেল। এরপরে আমরা এখানে কানেকশন দিলাম, আমরা 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ার আওয়ারের দুটো ব্যাটারি ইউজ করেছি প্যারালালি, তাহলে 12 ভোল্টের 400 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি স্টোর হয়ে গেল, চার্জ কন্ট্রোল এখানে থাকলো। এবং এখানে 20 অ্যাম্পিয়ার একটা সুইচ কেন দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে যেহেতু আমার লোড কারেন্ট হিসাব হচ্ছে 19.583 অ্যাম্পিয়ার, কাজেই আমাকে অবশ্যই সুইচটা ইউজ করতে হবে 20 অ্যাম্পিয়ারের, আর এখানে ফিউজটাও দিতে হবে 20 অ্যাম্পিয়ারের। ব্রেকার এবং ফিউজ দেওয়ার পরে আমরা এখানে ফ্যান এবং লাইটগুলোকে স্কিমেটিক ডিজাইনটা বসাই দিলাম, এবং প্রত্যেকটা ফ্যান এবং লাইটে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সুইচ দিতে হবে, এবং এখানে আলাদা আলাদা ফ্যান লাইট বসাতে হবে। তোমরা যে কোর্সটা করেছো, যে অটোক্যাড একটা কোর্স করেছো ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন, তো এই কনসেপ্টটা মূলত তোমরা ওখান থেকে একটু চিন্তা করতে পারো, ওই অনুযায়ী আমরা আসলে এখানে এই ড্রয়িংটা করেছি। তো এই ছিল আমাদের সোলার প্যানেল বেসড ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ডিজাইন। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, আমরা লাস্টের দিকে চলে এসেছি। সিআর কি অ্যাটেন্ডেন্স কালেক্ট করেছো? হ্যালো, শোনা যাচ্ছে? সিআর সিআর ক্লাসে আছো? হ্যালো, হ্যাঁ, সিআর অ্যাটেন্ডেন্স কালেক্ট হয়ে গেছে তোমাদের? জি স্যার। ঠিক আছে। আর তোমাদের এই সোলার এবং উইন্ডের উপরে শনিবারে সন্ধ্যার সময় একটা কুইজ নিতে চাচ্ছি, বুঝতে পারছো? শুধুমাত্র সোলার এবং উইন্ডের উপরে একটা ছোট কুইজ দিবা, একটা অ্যাসাইনমেন্ট দিবা, ঠিক আছে? এই ডিজাইনগুলো ফাইনাল পরীক্ষা থাকবে সোলার এবং উইন্ডের উপর ভিত্তি করে, শুধু সোলার আর উইন্ড এই দুটো টপিকের উপর থাকবে। তো ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে শনিবার সন্ধ্যার সময়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।